একেবারে মানে কান্নার একটা রোল পড়ে যেত। ধন্যবাদ। আজকের এই নতুন বাংলাদেশে আমরা যারা নতুন করে শ্বাস নিচ্ছি এবং স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছি। আমি ১ম এ একটা কথা বলব, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে যেন আর সেই দুঃশাসন কখনোই ফিরে না আসে। আমি সেই কথাটা দিয়েই শুরু করব। আমি প্রত্যাশাও করি বাংলাদেশের রাজনীতিতে আর কখনোই সেই ফেসিবাদ অথবা সেই দুঃশাসন ফিরে না আসুক। আপনি জানতে চেয়েছেন যে আমাদের দুর্দিনের স্মৃতিচারণ সম্পর্কে। ফেসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলনে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘদিন আন্দোলন সংগ্রামী ছিল। আমি ছাত্রদলের একজন কর্মী হিসাবে আমিও ছিলাম। ওই ছাত্রদলের সেই মিছিলের সারথি ছিলাম আমিও। সেই সুবাদে আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি, আমরা জেল-জুলুমের শিকার হয়েছি, আমরা পুলিশি হামলা এবং কি আওয়ামী ফ্যাসিস্টদের হামলার শিকার হয়েছি। আমি ১ম এই একটা জিনিস স্মরণ করতে চাই। আজকে ২৯ জুলাই আজকে ২৯ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ২০২৩ সালের আজকের দিনে একটা কর্মসূচি ছিল। সেটা ছিল ঢাকার প্রবেশ মুখগুলাতে আমাদের অবস্থান কর্মসূচি ছিল। সেই অবস্থান কর্মসূচিতে আমি উত্তরাতে অবস্থান কর্মসূচিতে গিয়েছিলাম। সেখানে আজকের দিনে আমিও পুলিশের টিয়ার গ্যাস এবং কি পুলিশের অতর্কিত হামলার শিকার হয়েছিলাম। সেই দিনে আপনি আমাকে ডেকেছেন, আমিও সেই স্মৃতিচারণটাই ১ম করলাম। তারপরে হচ্ছে আমরা দীর্ঘদিন আওয়ামী ফ্যাসিস্টদের জুলুমের শিকার হয়েছি, জেল-জুলুমের শিকার হয়েছি, কারাবরণের শিকার হয়েছি। আমি দীর্ঘদিন কারাবরণ করেছিলাম। ২০২২ সালের ৭ ডিসেম্বর আমি কারাবরণ করি। আমি গ্রেপ্তার হই পল্টন থেকে। তো তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা কর্মসূচি ছিল। ১০ ডিসেম্বর একটা বড় সমাবেশ ছিল। সারা বাংলাদেশ থেকে জাতীয়তাবাদী পরিবার এবং জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে নিয়ে ঢাকায় একটা বড় সমাবেশ আয়োজন করেছিল বিএনপি। আর সেই সমাবেশকে কেন্দ্র করে আমাদের একটা ক্যাম্পেইন ছিল। সকল দলের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সকলের একটা ক্যাম্পেইন ছিল পার্টি অফিসের সামনে। সেখান থেকে আমাদের অসংখ্য সহযোদ্ধাদেরকে গ্রেফতার করা হয়েছিল ৭ ডিসেম্বর। আমি সেদিন আমি নিজেও গ্রেফতার হয়েছিলাম। আমার জীবনের সবচাইতে করুণ অধ্যায়টাই ছিল সেটা। যেটা যেদিন আমি গ্রেফতার হয়েছিলাম। আমরা যখন গ্রেফতার হই তখন বিকাল ৪ টার দিকে আমাদেরকে পার্টি অফিস অবরুদ্ধ করা হয়। পুলিশের টিয়ার গ্যাস, পুলিশের অতর্কিত হামলা, শত, শত নেতাকর্মীকে আহত হতে হয়েছিল। মনে হয় ২ জন না ৪ জন, সেদিন আমার সঠিক মনে আসছে না। সেদিন অনেকেই হতাহত হয়েছিল, অনেকে শহীদ হয়েছিল। তো সেদিন আমরা পল্টন থেকে অ্যারেস্ট হয়েছিলাম। আমরা যখন অ্যারেস্ট হই আমাদের সাথে পল্টন থানার যারা কর্মরত ছিলেন তারা অমানবিক নির্যাতন, আমাদেরকে অ্যারেস্ট করে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে যখন আমরা পল্টন থানায় ধারণ ক্ষমতার বাইরে চলে গিয়েছিল, যে পল্টন থানাতে জায়গা হচ্ছিল না, তখন আমাদেরকে ওই শেরেবাংলানগর থানাতে আমাদেরকে চালান করে। মানে আমাদেরকে রাত্রে থাকার জন্য শেরেবাংলানগর থানাতে পাঠায়। তো আমরা তখনও বুঝতে পারতেছিলাম না যে আসলে আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কি করা হচ্ছে? আমাদেরকে কি কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে কিনা, না অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছে, নাকি আমাদেরকে গুম করে ফেলবে? আমরা কিছুই বুঝতে পারতেছিলাম না যে আসলে আমাদের সাথে কি করা হচ্ছে? আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আমরা শুধু প্রিজন ভ্যানে ছিলাম পুলিশের। খুব হতাশার মধ্যে ছিলাম। আমাদের সাথে যারা ছিল, আমাদের অনেক সহযোদ্ধা, অগ্রজ, অনুজ, অনেক ছোট ভাই, বড় ভাই আমরা একসাথে ছিলাম। আমরা খুব হতাশার মধ্যে ছিলাম। যে আমাদেরকে আসলে কি করবে? আমাদেরকে কি আদৌ মানে কোনো থানায় তোলা হবে? আমাদেরকে কি কোর্টে তোলা হবে? নাকি আমাদেরকে কাশিমপুর নেওয়া হবে? নাকি কেরানীগঞ্জ নেওয়া হবে? নাকি আদৌ নেওয়া হবে না? নাকি আমাদেরকে গুম করে ফেলা হবে? কিছুই বুঝতেছিলাম না। এখন সন্ধ্যার পরে আমাদেরকে নিয়ে রওনা দেওয়া হলো যে আমরা আমাদেরকে অন্য থানায় নিয়ে যাওয়া হবে। এখন অন্য থানা বলতে আমি তখন কিছুই বুঝতে পারতেছিলাম না যে অন্য থানা কোথায়? তখন আমাদেরকে তেজগাঁও এলাকা দিয়ে যখন আনতেছিল, আমি তেজগাঁও শিল্পাঞ্চলের ভিতরটা দেখে আমি প্রিজন ভ্যানে ছিলাম। ওই রাস্তাগুলা দেখে আমি বুঝতে পারছিলাম যে এটা শিল্পাঞ্চল। তখন আমাদেরকে শেরেবাংলা নগর থানাতে নিয়ে আসা হলো। ওখানে নিয়ে আসার পর আমাদের সাথে যে অমানবিক আচরণ করা হয়েছিল, সেটা হচ্ছে আমাদেরকে মানে খুব মানে তুচ্ছ-তাচ্ছিল্য করে আমাদেরকে থানার ভিতরে প্রবেশ করানো হয়েছিল। তারপরে আবার পরদিন আমাদেরকে সারারাত ওখানে
মানে শীতের মৌসুম ছিল, সেখানে আমাদেরকে রাখা হয়েছিল। রাখার পর আমরা সকালবেলা আবার ঘুম থেকে উঠলাম। ওঠার পর আমাদের সকলকে ডাকা হলো। আস্তে, আস্তে একেকজনকে তদন্ত অফিসার জিজ্ঞাসা করলেন। ওই যেটাকে জেল গেটের অ্যা জিজ্ঞাসাবাদ বলা হয়। ও ওইটা আমাদেরকে করা হলো। তারপরে আমাদেরকে মানে মামলা রুজু করা হলো। আমাদেরকে কোর্টে তোলা হলো। সারাদিন কোর্টের গারদের মধ্যে আমাদেরকে রাখা হলো। যে আমরা আসলে তখনও বুঝতেছিলাম না আসলে আমাদেরকে কি কোর্ট থেকে কোথায় নেওয়া হবে বা কি করা হবে। খুব হতাশার মধ্যে তখন রাত ৯টা আমাদেরকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নেওয়া হলো। ৮ তারিখ ৮ই ডিসেম্বর ছিল সেদিন। আমাদেরকে নেওয়ার পর ওইখানে আমরা রাতের বেলা গেলাম। যাওয়ার পরে আমাদেরকে মানে খিচুড়ি খাওয়ার জন্য দিল। সারাদিন আমরা উপবাস, মানে কোনো খাবার-দাবার নেই। তো আমাদের বিএনপির পক্ষ থেকে আমাদের অনেক নেতাকর্মীরা সেখানে কারাগারের মানে আদালতের সামনে খাবার-দাবার নিয়ে ছিল। রুটি, কলা ওইগুলো আমরা খেয়েছি। কিন্তু ভাত জাতীয় বা যেটা যে খাবারে ক্ষুধা নিবারণ হবে এরকম কোনো খাবার আমাদেরকে দেওয়া হয় নাই সারাদিন। আমরা না খেয়েই সারারাত সারাদিন না খেয়ে তারপর রাত্র ১১টা বাজে আমাদেরকে যখন কেরানীগঞ্জ কারাগারে নেওয়া হলো, সেখানে আমাদেরকে মানে ওই পাতলা খিচুড়ি, ওই পাতলা খিচুড়ি সবাইকে দিল। তো আমরা সবাই পেটের এত ক্ষুধা ছিল যে আমরা ওই পাতলা খিচুড়িটা মানে খুব স্বাচ্ছন্দ্যের সাথে সবাই খেয়ে ফেললাম। পরদিন সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠলাম, একটু খিচুড়ি মনে হয় ছিল। মানে খিচুড়ি ছিল। ওই খিচুড়ি দেখলাম। দেখার পর মানে আমাদের রুমে মানে আমাদের ওই সেলের মধ্যে যারা ছিল, সবাই ওই খিচুড়ি দেখে একদম মানে বমি করে দিচ্ছে যে আসলে এটা আমরা আমাদের জন্য কি খিচুড়ি রান্না করা হলো আর আমাদের কি খাওয়ানো হচ্ছে। তখন মানে অবাক হয়ে গেলাম সবাই যে আসলে মানে সেদিনই বুঝতে পারছিলাম যে জেলের ভিতরে যে আমাদের সাথে কিরকম আচরণ করা হবে। তো এইভাবে মানে দিন যাচ্ছে। জেলের অভিজ্ঞতা সম্পর্কেও আমরা জানতে পারছি। আর সবচেয়ে করুণ যেটা ছিল সেটা হচ্ছে যে জেলের ভিতরে এই কেরানীগঞ্জে মানে কখন রাত হতেছে বা দিন হইতেছে সূর্যটাও পর্যন্ত দেখতে দিত না আমাদেরকে। হ্যাঁ? আম আমি ওইখানে জেলের ভিতরে আমরা অনেকেই রোজা রাখতাম। একদিন উম কেরানীগঞ্জে রোজা রাখবো। মানে বৃহস্পতিবার বললাম যে আমরা আজকে রোজা রাখবো। রোজা রাখলাম ভাবলাম যে বৃহস্পতিবার হয়তো মানে আমাদেরকে তো মানে দরজা পার হইতে দেয় না। মানে সারাক্ষণ তালা দিয়ে রাখতো। মানে কোনো কিছুই বোঝার ভাও ছিল না। একটা মানে ছাদ দেয়ালে বন্ধ। তখন বৃহস্পতিবার ভেবে রোজা রাখলাম। তারপরে আমরা একজন কারারক্ষীকে জিজ্ঞাসা করলাম, "আজকে কি বার?" উনি বলতেছে যে, "আজকে শনিবার।" আমরা মানে সবাই হাসতেছিলাম যে, আমরা তো ভাবছি যে আজকে বৃহস্পতিবার, আমরা বৃহস্পতিবারে রোজা রাখছি। তো এরকমই মানে এত মানে নিষ্ঠুর আচরণ আমাদের সাথে করা হইতো, মানে যা বলে প্রকাশ করা যাবে না। তারপর আমরা ওইখানে ছিলাম ১০ দিন। ১০ দিন পরে আমাদেরকে এই কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে চালান করে দেওয়া হয়। তো আমি জেলখানা থেকে সবচেয়ে বেশি যোগাযোগ করতাম হচ্ছে আমার ভাগনা। আ ওই হৃদয়ের সাথে আমি সবচেয়ে বেশি যোগাযোগ করতাম। সেও আমার খোঁজখবর নিত সারাক্ষণ। আ আ তারপরে হচ্ছে আমার খোঁজখবরটা নিয়ে তারপরে হচ্ছে আমার ফ্যামিলি, আমার আব্বা-আম্মার কাছে সে সবসময় খোঁজখবরগুলা পৌঁছাইতো। তো আমাকে যখন চালান করে দিচ্ছে তখন আমি অ্যা এখানে আমাদের তৎকালীন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মেহেদী ভাই ছিল, আবার রবি ভাই ছিল। ওরাও ছিল আমাদের সাথে। আমরা একসাথেই কাশিমপুরে যাচ্ছিলাম। তখন আমি ফোনে তো কথা বলার সুযোগ ছিল না। যে তখন একজন কারারক্ষী যিনি মানে আমাদেরকে নিয়ে যাচ্ছিলেন, ওই কারারক্ষী বলতেছিল যে, "আপনাদের কেউ যদি ফোনে কথা বলতে চান প্রত্যেকে ৳১০০ করে দিবেন। ১ মিনিট ২ মিনিট আ যতটুকু কথা বলা যায় আ আপনাদের ফ্যামিলির সাথে মানে কথা বলে।" তখন উনি একটা নতুন একটা সিম, হয়তো ওই সিমটা ওই কাজেই ব্যবহার করে। ওই একটা এরকম একটা সিম বের করে তার ফোনে লাগাইলো। লাগানোর পরে আ মেহেদী ভাই কথা বলল, সবাই কথা বলল, আমরাও কথা বললাম। আমি আমার আব্বাকে ফোন দিলাম, হৃদয়কে ফোন দিলাম, যে বললাম যে আমাকে অ্যা কাশিমপুরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আজকে চালান দেয়া হচ্ছে আমাদেরকে। তো
আর আমি কেরানীগঞ্জ থেকে কাশিমপুর চলে যাচ্ছি। এখনো বলতে পারতেছি না যে কাশিমপুর কোথায় যাবো? তখন আমাকে ওদের জিজ্ঞেস করছিল যে আমি কোথায় যাচ্ছি বা কাশিমপুর তো অনেক বড় কারাগার, যে কই যাবো? তখন আমি বলতেছি যে ওইখানে গেলে তারপরে দেব। পরের দিন ওইখানে গেলাম। ওইখানে গিয়ে সারাদিন চলে গেল। আমরা সকাল ৬ টায় আমাদেরকে চালানের কথা বলে ওই মাঠে, ওই কারাগারের যেই খোলা মাঠ আছে ওইখানে নিয়ে আইসা দাঁড় করে রাখলো। ওখানে আমাদেরকে প্রায় মানে ১০টার দিকে রওনা দিল। ওইখানে গিয়ে বসলাম প্রায় ৪টা-৫টা বেজে গেল। যাওয়ার পরে ওইখানে আবার কারাগারের যে আনুষঙ্গিক কাজ ওইগুলা করলো। আমাদেরকে চেকিং-টেকিং সবকিছু করে তারপর আবার ঢুকালো। ওইখানে ঢুকার সাথে, সাথে সন্ধ্যার আজান। আমি গিয়ে দেখলাম কারাগারের ভিতরে নামাজ পড়ার একটা ব্যবস্থা হইতেছে। আমরা ঢুকলাম। ঢোকার পরে আমাদেরকে নিয়ে গেল, ওইটাকে বলা হয় আমদানি। তখন যমুনা ১ এর আমদানি রুমের মধ্যে ছিলাম ১ম। আ ১ম আমরা ছিলাম ২ এ। ২ থেকে তারপরে হচ্ছে আমরা আ যে কয়দিনই ছিলাম প্রায় ২ মাসের মতো ৫৯ দিন আমরা ১ এ ছিলাম। তো ওই যে ওইখানে যাওয়ার পর সবচাইতে উম বেশি মানে আনন্দের জায়গাটা ছিল এবং কষ্টের জায়গাটা ছিল হচ্ছে মানে আমাদের সাথে যে উম ব্যবহারগুলা করা হতো, মানে এক্কেবারেই মানে আমরা বিএনপি, আমাদেরকে বিএনপি করার অপরাধে অ্যারেস্ট করা হয়েছে। আমাদেরকে কোনো ধরনের মানে সুযোগ দেওয়া হতো না। কোনো ধরনের সুযোগ সুবিধা ওই জেলখানার ভিতরে দেওয়া হতো না। বরঞ্চ সবকিছু থেকেই বঞ্চিত করা হতো। আমার মনে পড়ে আমাদেরকে যেদিন কেরানীগঞ্জ থেকে কাশিমপুরে নেওয়া হলো সেদিন ২০২২ বিশ্বকাপের ফাইনাল ছিল। হ্যাঁ? আ আ মানে ফাইনাল খেলা আর্জেন্টিনা ফাইনালে উঠেছিল। বাংলাদেশের একটা মানে আ যেই দলেই সাপোর্ট করুক, ব্রাজিল অথবা আর্জেন্টিনা। মানে আর্জেন্টিনা ব্রাজিল ফাইনাল খেলতেছে এরকম একটা আবেগঘন জায়গা। আমরা যখন আমাদেরকে ঢুকাচ্ছিল তখনই মানে আমাদের বড় ভাইরা সবাই বলছিল যে অ্যা অ্যাজ জেলারকে বলছিল আ যে আমাদেরকে একটু খেলার সুযোগটা। ওইখানে বড় পর্দা দিয়ে খেলাটা দেখাচ্ছিল। কিন্তু আমাদের অপরাধ ছিল যে আমরা বিএনপির মামলায় আমরা অ্যারেস্ট হয়েছি। আমাদেরকে কোনোভাবে খেলা দেওয়ার সুযোগ দেখার সুযোগ দেওয়া হবে না। তো আমরা মানে সবাই দেখতেছিলাম, সব কারাবন্দী যারা ছিল সবাই খেলা দেখতে আসছে। কিন্তু আমাদেরকে মানে বঞ্চিত। আমরা খেলা দেখতে পারব না। আমাদেরকে মানে ওই যেই সেলের মধ্যে রাখা হলো আমদানি রুমে। ওইখানে আমরা হাউমাউ শুনতেছি, চিল্লাধুল্লি শুনতেছি। মানে গোল হচ্ছে, বায়া হচ্ছে এগুলো সবকিছু আমরা শুনতেছিলাম। কিন্তু আমাদেরকে খেলা দেখার সুযোগ থেকে বঞ্চিত হলো। অপরাধ একটাই যে আমরা বিএনপির মামলায় আমরা কারাগারে এসেছি। তো এভাবেই মানে সবকিছু থেকে আমাদেরকে বঞ্চিত করা হতো। শুধু অপরাধ একটাই ছিল যে আমরা বিএনপি বা আমরা ছাত্রদল, আমরা যারা যুবদল করতো তারা যুবদলের পরিচয়ে মানে তারা বৈষম্যের শিকার হতো। তো দীর্ঘদিনের এই আমাদের জুলুম ত্যাগের যেই বিস্ফোরণ, ওই বিস্ফোরণ জুলাইয়ের মাধ্যমে ঘটেছে। আর হচ্ছে জেলের ভিতরে সবচাইতে বেশি যেই জিনিসটা আ আমাদেরকে বা আমাকে মুগ্ধ করতো সেটা হচ্ছে আমরা যারা ছিলাম আমরা সবাই একসাথে থাকতাম সবসময়। আমরা শত কষ্টের পরেও আমরা আ আ আনন্দ করতাম। আমরা বিভিন্ন প্রকার নাশিদ পরিবেশন করতাম, গান পরিবেশন করতাম, দেশাত্মবোধক গান গাইতাম। আমরা সবাই একসাথে কোরআন তেলাওয়াত করত। মাগরিবের নামাজের পর দেখা গেছে যারা কোরআন পারত বা কোরআন তেলাওয়াত করত সবাই কোরআন তেলাওয়াত করত। আমরা সবচাইতে আবেগঘন পরিবেশ যেটা ছিল সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজের পর মানে ওই যে যমুনা ১ ওইটা যেন একেবারে কান্নার রোল পড়ে যেত। সবাই আল্লাহর কাছে এরকম দোয়া করত মানে ওই ফ্যাসিস্টদের বিরুদ্ধে মানে আল্লাহর কাছে এত প্রার্থনা করত সবাই কান্না। মানে সকলের মা-বাবার কান্নার পানি আর যেন কাশিমপুরের যারা অবস্থান করতেছিল বা কারাগারগুলাতে যারা আমরা বন্দী ছিলাম আমাদের চোখের পানি হয়তো আল্লাহর কাছে হ্যাঁ, আমার দৃঢ় বিশ্বাস যে আল্লাহ সেই দোয়াগুলো আমাদের কবুল করেছিলেন।
যে ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা যে দোয়াগুলা করেছিলাম, হ্যাঁ? এক্কেবারে মানে কান্নার একটা রুল পড়ে যেত। প্রত্যেকেই মানে তাহাজ্জুদের নামাজ পড়ে মানে মোনাজাতে কোরআন তেলাওয়াত করে আমরা এরকম কান্নায় শুধু একটাই আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ যেন মানে ওই স্বৈরাচারের হাত থেকে এই দেশটাকে বাঁচিয়ে রাখে। আল্লাহ যেন আমাদেরকে ওই ফ্যাসিস্টদের হাত থেকে ওই দেশটাকে মুক্ত করে। ওটাই ছিল সকলের প্রার্থনা।